এই কুলাঙ্গারের মতো যখন এই কথাগুলো বলে তখন আমার কোথায় কি মনে হয় জানো, তৃণমূল দলটার মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে। এবং তখন মনে হয় দেশের অখণ্ডতা, রাজ্যের অখণ্ডতা, সৌভ্রাতৃত্ব বজায় রাখতে এই তৃণমূল দলটাকেই এবার ব্যান করে দেওয়া উচিত। তা না হলে এটা চলতেই থাকবে, এটা থামবে না এবং বাংলার ভাগ্যাকাশে আরেকটা না বিভাজনের বা চরম কিছু না ঘটনা ঘটে যায়। আমি সংবিধানকে ভায়োলেট করা, ধর্মের স্বাধীনতাকে ভায়োলেট করা, ফিরহাদ হাকিম যেটা করেছে, সিদ্দিকুল্লাহ যেটা করেছে, হুমায়ুন কবির যেটা করেছে, কল্যাণ যেটা করছে, এই যে সুশ্রী দেওয়া ভোট রাজনীতিটাকে, এটা বন্ধ মমতা ব্যানার্জি করার পরিবর্তে এদেরকে দিয়ে করাচ্ছেন। আমি কেন বলছি করাচ্ছেন, যদি এটা সত্যিকারে উনি আন্তরিক হতেন তাহলে এদের বিরুদ্ধে ভয়ানক ব্যবস্থা নিতেন। ঠিক যেইভাবে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে বিরোধীদের উপরে তার পুলিশ ঝাঁপিয়ে পড়ে, শুধু এইটা তো শাসকের মেকানিজমে চলছে মমতা। আর তার 26-এর ভোটের অঙ্কটাও তাকে মাথায় রাখতে হচ্ছে। যদি ধরুন মমতার দল ভেঙে একটি সত্যিকারের নতুন দলের আত্মপ্রকাশ হয় ভাইপোর নেতৃত্বে, মমতা সেটাকে মোকাবেলা কিভাবে করবে তার প্রেক্ষাপটটা তিনি তৈরি রাখছেন। যদি আন্দোলনকারীরা থ্রেট করে থাকে তাহলে মনে রাখবেন সেই থ্রেটটা শাসক দলের মহা থ্রেটের উত্তর, তাছাড়া হবে না। শাসককে আপনি বোঝাতে পারবেন না। রাস্তায় রাত জেগে মহিলারা, নারীরা নেমেছিল, মানুষ নেমেছিল বলেই শাসক নড়েছে, নাহলে ন্যূনতম যেটুকু শাস্তি হয়েছে শাসক সেটাও করতো না। আবার নামতে হবে, বধির সরকারের কর্ণকুহরে ঢোকাতে হবে কথাটা। সেটা যদি শাসক মনে করে থ্রেট, ওয়েলকাম, আমি থ্রেট দিলাম। গুন্ডার সাথে গুন্ডামি না করলে কোনোদিনও আপনি জিততে পারবেন না, এটা আমি বললাম। আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে নেবেন। গুন্ডার সাথে আপনি যদি, ওই যে বলে না, যেমন কুকুর তেমন মুগুর, কথাটা প্রচলিত বাংলায় আছে। আপনি যদি ক্ষমা যেন দুর্বলতা না হয় মানুষের, কবি তো বলেই গেছেন, মমতা ব্যানার্জি আওড়ায় দেখবেন, আমাদের ক্ষমাটা যেন দুর্বলতা না হয়। থ্রেট, শাসকের মহা থ্রেটকে যদি আমরা থ্রেট দিয়ে কাউন্টার করি, সে অভিযোগ যদি ওঠে, আমরা ওরকম থ্রেট আবার দেব, রাত জেগে থ্রেট দেব, নবান্নের ভিতরে গিয়ে থ্রেট দেব। চোরকে বলছে চুরি করতে, আর মানে নৈশপ্রহরীকে বলছে জেগে থাকতে, বাড়ির মালিককে, কর্তাকে বলছে জেগে থাকতে। মমতা ব্যানার্জির এই স্ট্যান্ডটা না জনগণ বুঝে ফেলেছে, জানো তো। সমস্যা হচ্ছে এই মুসলিম ভাইরা, সংখ্যালঘু ভাইরা কতটা কি বুঝেছে সেটা নিয়ে আমার আশঙ্কা। আমি একদম স্পেসিফিক তোমাকে এই কারণে বলছি যে আজকে যে আইডেন্টিটি পলিটিক্সটা পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে, যেটা আমাদের কালচারের অংশ ছিল না, আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, সেখানে মমতা ব্যানার্জি আজকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলার এপারে যেভাবে ধর্মীয় ভোটের অঙ্কে তাওয়ায় রুটি শেখার কাজ চালাচ্ছে বিভিন্ন দল, সেখানে মমতা ব্যানার্জি বারবার তার দলকে সংযত করার বার্তা দিচ্ছেন যে দলে কেউ বাইরে মুখ খুলবে না, আমি আর সুব্রত দা ছাড়া। সেখানে সিদ্দিকুল্লাহ, কবির, হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, এরা যখন এই কথাগুলো বলছেন, কল্যাণ ব্যানার্জি, তার দলের তো 3টে কমিটি হয়েছে নাকি, ডিসিপ্লিনারি কমিটি। ফিরহাদ হাকিম সেই কমিটিতে রয়েছেন। হ্যাঁ, কি ব্যবস্থা নিয়েছে? প্রথম। দ্বিতীয়, এটা দলীয় প্রশ্ন শুধু নয়, এটা সংবিধানকে ভায়োলেট করা, ধর্মের স্বাধীনতাকে ভায়োলেট করা। ফিরহাদ হাকিম যেটা করেছে, সিদ্দিকুল্লাহ যেটা করেছে, হুমায়ুন কবির যেটা করেছে, কল্যাণ যেটা করছে, এই যে সুশ্রী দেওয়া ভোট রাজনীতিটাকে, এটা বন্ধ মমতা ব্যানার্জি করার পরিবর্তে এদেরকে দিয়ে করাচ্ছেন। আমি কেন বলছি করাচ্ছেন, যদি এটা সত্যিকারে উনি আন্তরিক হতেন তাহলে এদের বিরুদ্ধে ভয়ানক ব্যবস্থা নিতেন। ঠিক যেইভাবে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে বিরোধীদের উপরে তার পুলিশ ঝাঁপিয়ে পড়ে, শুধু তাই নয়, আমরা চ্যানেলে প্রোগ্রাম করতে গিয়ে বাক সংযত থাকি যে মুখ দিয়ে যদি কোনো কারণে নিজের অজ্ঞাত সারেও একটা কথা বেরিয়ে যায় যেটা অন্য সম্প্রদায়কে ডিসহার্টেড করে, তাহলে আমার বিরুদ্ধে মামলা হতে পারে সংবিধানের ক্লজ মেনে। ধর্মের স্বাধীনতাটা আছে, আমাদের দেশটা সেকুলার এখনো পর্যন্ত। তাহলে মমতা এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কি বার্তা দিচ্ছেন একটা শ্রেণীর কাছে? দেখেছো, আমি কোনো ব্যবস্থা নেইনি, তোমাদের পাশে আছি, তুমি আমার দুধেল গাই, তুমি আমাকে ভোট দেবে। আমি বলছি এইটা যদি হয়ে থাকে সাংঘাতিক, কারণ তার পাল্টা রিয়াকশনটাও হবে। তুমি ভাই মনে রাখবে, এদেশে যখন মুসলিম লীগ গঠন হলো তার ঠিক 5 থেকে 6 বছরের মাথায়
হিন্দু পরিষদ গঠন হয়েছিল, একদম। কাউন্টার পলিটিক্স। আজকে ফিরহাদ হাকিমরা যে বিষটা বপন করলো, তার বিষবৃক্ষটাই কিন্তু কাউন্টার পলিটিক্সের ফলও জন্ম নেবে। বাকিরাও কিন্তু বসে থাকবে না। সুবিধা হয়ে গেল কি কথা? অনেক সুবিধা হলো ভোট রাজনীতিতে কনসলিডেট করতে, অর্থাৎ চায়ও তারা তাই। এই যে ভোট ভাগাভাগি আইডেন্টিটি পলিটিক্সটা, সেখানে উন্নয়নের গল্প থাকবে না। আজকে বাংলার মানুষ কে চাকরি পায়নি, কটা ইন্ডাস্ট্রি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে না। বাংলার মানুষ আলোচনা করে কে কত ধর্মবিদ্বেষী কথা বলল, সেটা নিয়ে তোমার আমার চ্যানেলে প্রোগ্রাম করতে হয়। আমার প্রোগ্রাম করার কথা ছিল বাংলায় শিল্প কবে আসবে, বাংলায় কটা শিল্প হয়েছে, বাংলায় কোথায় বেকার সমস্যার সমাধান কিভাবে করা হবে, এই ধরনের ইতিবাচক দিকগুলো নিয়ে কথা। আমি একজন অধ্যাপক, আজকে আলোচনা করতে হচ্ছে ফিরহাদ হাকিমরা কলকাতার মেয়র, যেই মেয়র পদে ভারতবর্ষের সেকুলার ধারণার জনক নেতাজি সুভাষচন্দ্র বসু বসতেন, যেই পদটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসেছে সাহিত্যিক, যে পদটায় ধর্মনিরপেক্ষতা অন্যতম প্রতীক সুভাষচন্দ্র বসুর গুরুদেব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসতেন, সেই পদে বসে এই কুলাঙ্গারের মতো যখন এই কথাগুলো বলে, তখন আমার কোথায় কি মনে হয় জানো, তৃণমূল দলটার মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে। এবং তখন মনে হয় দেশের অখণ্ডতা, রাজ্যের অখণ্ডতা, সৌভ্রাতৃত্ব বজায় রাখতে এই তৃণমূল দলটাকেই এবার ব্যান করে দেওয়া উচিত। তা না হলে এটা চলতেই থাকবে, এটা থামবে না, এবং বাংলার ভাগ্যাকাশে আরেকটা না বিভাজনের বা চরম কিছু না ঘটনা ঘটে যায়। বাংলা ভাগ হয়ে যেতে পারছেন, আমি বলছি এই পরিস্থিতিটা, প্রেক্ষাপটটা তৈরি হলে আমি আশ্চর্য হব না। আজকে বাংলার মানুষ প্রকাশ্যে হিন্দু মুসলমান কথা বলেন, এটা ছিল না। বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই, আমরাই ডরাচ্ছি এখন। যে ভয়ানক পরিস্থিতি আজকে বাংলায় হচ্ছে 11 সালের ক্ষমতায় আসার পরে, তুমি বলো তো বাংলায় এখন দুটো সম্প্রদায়, তিনটে সম্প্রদায়ের ধর্মাচরণ একসাথে আমরা করতে পারি না, দাঙ্গা হয়, গোষ্ঠী সংঘর্ষ হয়, ইন্টারনেট বিচ্ছেদ করতে হয় কাশ্মীরের মতন আমাদের রাজ্যে দিনের পর দিন। কেন? কোন রাজনীতি চাষ করছি আমরা? মমতা ব্যানার্জি তো সংবিধান হাতে নিয়ে কাঁপিয়ে বেড়ান, ধর্মনিরপেক্ষতার পাঠ পড়ান, সব ধর্মের প্রতিষ্ঠানে উনি গিয়ে কখনো হাত তুলে ইবাদত করেন, খেয়ে দিয়ে গিয়ে ইফতেখার পার্টিতে জয়েন করেন, সব কিছু করেন উনি, সব ধর্ম নিয়ে করেন। তিনিই তো স্লোগান তুলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আজকে কেন উৎসব কলুষিত হচ্ছে? কেন আজকে উৎসবে হামলা হয় কোন একটা প্রেক্ষাপটে? কেউ কেন সহাবস্থান করতে পারছে না? কেন তার দলের নেতা মন্ত্রীরা এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখছেন? প্রশ্ন করতে উত্তর দিতে হবে ওনাকে, উত্তর দিতে হবে, না হলে দলটাকে ব্যান করতে হবে। তার দল যতদিন থাকবে বাংলা ততদিন এই অশনির সংকেত নেবে এবং অপোনেন্ট পলিটিক্সটা উস্কানিমূলক বক্তব্য করবে। কোনো কাজ হবে না জনগণের ন্যূনতম রুটি কাপড়া মাকানের দাবি উঠবে না। তাহলে আজকে শীত, চরম শীতেও আজকে আমাদেরকে কোনো সবজি 60 টাকার থেকে 70 টাকার কমে পাচ্ছি না আমরা। উত্তর দেবে না মমতা ব্যানার্জি? তার টাস্ক ফোর্স কোথায়? মানুষ এই প্রশ্ন উত্তর দেবে না, না ফিরহাদ হাকিম কি ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলেছে সেটা নিয়ে কথা বলবে? বলুন। আজকে ডিসেম্বর মাঝামাঝি পার হয়ে গেল, আজকে 16 তারিখ। আজকে যান আপনি সবজির ব্যাগ নিয়ে, একটা গরিব মানুষ 500 টাকা তার দিনে কামায় না, কিন্তু তার আধা ব্যাগও ভরে না 500 টাকায়। এই কথাগুলো বলবে না? এই দল যে ধর্ম নিয়ে আগুন নিয়ে খেলছে না, বা এর মতো দলগুলো যারা খেলছে, তারা এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে? অদূর ভবিষ্যতে বাংলাদেশের মতন ভয়ানক কিছু ঘটনার প্রেক্ষাপট তৈরি করবে কিনা আমি জানি না, কিন্তু এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। মমতা ব্যানার্জি এগুলো বন্ধ করবে না, করলে এ রাজ্যের শান্তিপ্রিয় মুসলিম, ধর্মনিরপেক্ষ হিন্দুরাই রাস্তায় নেমে এটা প্রতিবাদ করবে, করে বন্ধ করতে হবে এগুলোকে। এই যে আগুন নিয়ে খেলা, এই যে ধর্মের রুটি সেকছে, এটা বন্ধ করার, এটা ছাড়া আর কোনো রাস্তা আমাদের জানা নেই অন্তত। এটা কি এরকম হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছেন যে আরজিকর আন্দোলনটা আবার ফুসে উঠছে, কারণ সন্দীপ ঘোষ টালা থানার ওসি জামিন পেয়েছেন, সেদিক থেকে নজর ঘোরার জন্য ফিরহাদ হাকিমরা এই শব্দবন্ধ ব্যবহার করছেন? সার্বিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, গোষ্ঠী কোন্দল, তার দলের ছত্রখান অবস্থা, আবাস দুর্নীতি আবার আসছে নজরে, এই আরজিকর বাঁচাতে গিয়েও শেষ রক্ষা হয় কিনা, আবার সবাই রাস্তায় নামবে। এই সব কিছুর থেকে শাসক মন ঘুরিয়ে দিতে চায়,
মোড় ঘুরিয়ে দিতে চায়। শাসক অরাজনৈতিক ইস্যুগুলোকে রাজনীতিতে আনে, উড়িয়ে আনে, আর রাজনীতিটাকে ধামাচাপা দেয়, রাজনীতির কথাগুলোকে। এটাই তো রাজনীতির মেকানিজম মমতার। ডাক্তাররা রাস্তায় নামবেন, সত্যি তো এটা অন্যায়। ডাক্তাররা রাস্তায় নামবেন, তাদের নৈতিক অধিকার আছে। ডাক্তাররা রাস্তায় নামলে আমরা নাগরিক সমাজও রাস্তায় নামবো, এটা মমতা ব্যানার্জি জানে। আর না জানলে জেনে রাখুন, আমরা আবার রাস্তায় নামবো যতদিন না ন্যায় পায় অভয়া। সেই জন্য এই পুরো কনস্পিরেসিটাকে ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে। এবং খেয়াল করে দেখবেন, ইতিমধ্যে সেই যে থ্রেড কালচারের জনক জগাই মাধাই, তাদের কিন্তু নিয়ে এসেছে মেডিকেল কাউন্সিলে মমতা ঘুরপথে। বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে মমতা এই কাজগুলো করে যাচ্ছে। ফিরাতকে দিয়ে বাজার গরম করাচ্ছে, ওদিকে দ্রব্যমূল্য আগুন, জনগণ ওদিকে খেয়ালই নেই। এই ডুয়েল মেকানিজম, ট্রিপল মেকানিজম মমতা চালাচ্ছে এবং চালিয়ে সফলও হচ্ছে। আমি বলছি সফলও হচ্ছে, কারণ এ রাজ্যে বিরোধী, সেই অঙ্কে বিরোধীরা নিষ্ক্রিয়, তাদের কোনো রকম ভূমিকা অন্তত এই রাজ্যের রাজনীতিতে নেই। আপনিও বলছেন আন্দোলনে নামবেন, সাধারণ মানুষ আন্দোলনে নামবে। বর্ষিয়ান তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন আন্দোলনের নামে থ্রেড কালচার চালাচ্ছে আন্দোলনকারীরা। সন্দীপ ঘোষ এই জামিন প্রসঙ্গে মন্তব্য। তো আপনি থ্রেড, যদি শাসক থ্রেড চালায়, আপনি কি তাকে গোলাপ ফুল দিয়ে গান্ধীগিরি করবেন? আপনাকে যদি কেউ চড় মারে একটা, আপনি কি আরেকটা গাল পেতে দেবেন? ওই যুগ আছে? মাফ করবেন, গান্ধীগিরিকে আমি রেসপেক্ট করি, কিন্তু সব জায়গায় গান্ধীগিরি কাটে না। রাজ্য যখন সর্বত্র থ্রেড কালচার চালাচ্ছে, ভোটে থ্রেড কালচার, ভোট লুট, বালি লুট, কয়লা লুট, প্রমোটার তার বাড়ি বানাবে, ফ্ল্যাট বানাবে, বিক্রি করবে, স্বাভাবিক ব্যবসা করবে, সেইটাই লুট। কাউন্সিলরকে দাদাগিরি মারছে, আপনি গোলাপ ফুল দিয়ে কাউন্সিলরকে বলবেন ভাই এটা করো না, হ্যাঁ? বা গাল পেতে দেবেন? থ্রেড কালচারের বিরুদ্ধে তো থ্রেটই করতে হবে।